সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো দেশের প্রথম প্রজন্মের ব্যাংক এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলামের সঙ্গে। এবি ব্যাংকের স্বাস্থ্য, দেশের ব্যাংকিং খাত, কেন্দ্রীয় ব্যাংক তথা অর্থনীতি নিয়ে তার সঙ্গে আলাপ করতে চাই। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আলম। দর্শক, আপনারা জানেন দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের আমরা বিস্ফোরণ দেখছি। সুশাসন সংকট আমানতকারীদের অবাস্তব ব্যাংকিং খাতে লক্ষ টাকা ধারণ করেছি। এসব সংকট নিয়ে ব্যাংকিং খাত আসলে কিভাবে টিকে থাকবে, বাংলাদেশ ব্যাংকের কি করণীয়, ব্যাংকারদের কি অবদান, সেসব বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ করবো। রিয়াজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি না, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার সাথে আমি দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাতে। আচ্ছা, একটু শুরুতে আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই, আপনি খেয়াল করছেন আপনার প্রায় 30 বছরের ব্যাংকিং কেরিয়ার। আমরা ব্যাংকিং ব্যবসাটা আসলে আমানতকারীর আস্থার উপরে ভর করে চলে। আমরা সম্প্রতি খেয়াল করছি নানা কারণে আমানতকারীদের পুরো ব্যাংকিং খাতে এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। যদিও আমরা দেখছি আমানত বাড়ছে, কিন্তু মানুষের এখন জানতে চায় আসলে কোন ব্যাংকে টাকা রাখবে। আপনার কি মনে হয় এই অনাস্থাটা আসলে কিভাবে কাটানো যেতে পারে? যদি আমরা 24-এর পরে দেখি, স্পেশালি 24-এর পরের থেকে আসলে আমাদের কাস্টমারদের নার্ভাসনেসটা আমরা খেয়াল করছি। 24-এর পরের থেকে যখন আমাদের সত্যিকার অর্থে আমাদের যে এনপিএলটা যখন সারফেস করলো সারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই, তখনই আসলে আমানতকারীদের নার্ভাসনেস হয়েছে। কোনো ব্যাংকের অনেক বেশি, কোনো ব্যাংকের কম, বাট কোনো ব্যাংকই এটার বাইরে ছিল না। এখন আস্থার জায়গাটা যদি আপনাকে বলেন, আমি যদি সামনে চলে আসি, আস্থার জায়গাটা আমি মনে করবো যে এখন অনেক ফিরে আসছে। এটা বিভিন্ন কারণে আমাদের ব্যাংকগুলো তাদের অবস্থার উন্নতি করতে সমস্যা হয়েছে, মানে পারছে। তার সাথে আমাদের যে রেগুলেটর, পলিসি মেকার, ওনাদেরও বিভিন্ন ধরনের পদক্ষেপের কারণে আমার মনে হয় আমানতকারীরা এখন আস্তে আস্তে আস্থার জায়গাটা চলে আসতেছে, ফিরে পাচ্ছে। পুরোপুরি এখনো কাটেনি, একটু সময় লাগবে, বাট আমার মনে হচ্ছে কেটে যাচ্ছে। স্পেশালি আপনার ইয়ের পরে, আমাদের ইলেকশনের পরে আমি দেখলাম যে আমানতকারীদের আস্থার জায়গাটা অনেক স্টেবল হয়ে আসছে। এটা আমাদের আমরা বিগত কয়েক মাস যেটি খেয়াল করছি যে অনেক ব্যাংক আসলে, যেটি আমরা আলোচনা করছিলাম, যে গ্রাহকের চাহিদা মতো টাকা দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে এই অনাস্থাটা বড় হয়েছে। একটু বলবেন যে এবি ব্যাংক এই সময়টা আসলে পরিস্থিতিটা কিভাবে সামাল দিয়েছে? এবি ব্যাংক তার গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পেরেছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা এটা অবশ্যই বলতে পারি যে আমাদের কাউন্টার থেকে কোনো কাস্টমার ইনশাল্লাহ আজ পর্যন্ত ফেরত যায়নি। তো আমি নিশ্চয়ই, যদি সেটা আপনার কথা কমপ্লিমেন্ট করি, আমরা ওই জায়গাটা, আস্থার জায়গাটা রাখতে পারছি। যেহেতু আমাদের কাস্টমারের যখন যা চাহিদা ছিল আমরা সবসময় সেটা পূরণ করতে সক্ষম হয়েছি। আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা কোনো কাস্টমারকে ফেরত দিইনি। যা টাকা নিতে আসবে ও টাকা দিতে পারবো। তো যেটা যেভাবে হোক আমরা ম্যানেজ করছি। সেটার কারণে আমি যেটা বললাম, যদি এবি ব্যাংকের কথাও বলি, অন্যান্য ব্যাংকের বেলায় সেই কারণে স্লোলি আস্থার জায়গাটা চলে আসতেছে। কারণ ইন্ডাস্ট্রিতে যদি আমি না হই, আরেকটা ব্যাংকেরও যদি কোনো কারণে কাস্টমার এসে তার প্রয়োজন মতো তার রাখা টাকাটা সে নিতে না পারে, সেটার ইম্প্যাক্টটা কিন্তু সবার উপরেই আসে। কারণ অন্য কাস্টমাররা তখন চিন্তা করবে, আচ্ছা ওই ব্যাংকে এই সমস্যা, তাহলে কি আমার ব্যাংকেও এই সমস্যা? সেটা ওভারঅল একটা ইম্প্যাক্ট হয়। সো এটা যখন আমরা সবাই মিলে একটু স্টেবল করে ফেলতে পারি, তখন কাস্টমারের আস্থার জায়গাটা কোনো সমস্যা থাকে না, যেটা আমার মনে হচ্ছে স্লোলি ইটস প্রোগ্রেসিং ওয়েল। আমরা যেটি দেখছি যে সেন্ট্রাল ব্যাংক নানা রকম নীতি ছাড়া আমরা দেখলাম ঋণ পুনর্গঠনের সুযোগ আছে, পুনর্তফসিলের সুযোগ আছে। তারপরেও আমরা, আপনি যেটি বলছিলেন যে আমরা খেলাপি ঋণে আসলে পাহাড় সমান খেলাপি ঋণ দেশের ব্যাংকিং খাতে বলবেন যে এই যে খেলাপি ঋণ, এটা কমাতে আসলে ব্যাংকিং সেক্টরে আসলে কি করণীয়? আসলে করণীয়টা তো খুবই সিম্পল, আর আমরা বলি এটা খুবই অ্যাজ ইউজুয়াল, যে আমার খেলাপি ঋণটা কী ধরনের খেলাপি, এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? দুই ধরনের খেলাপি হয়, রাইট? সো ডিপেন্ডিং অন দি ক্যাটাগরি অফ দি খেলাপি, আমাদের যে প্রসেস বা পন্থা, সেটা হলো তাদের সাথে বসে ওদের সমস্যাটা জানা, কিভাবে ওর টাকাটা আমি ফেরত আনতে পারি, ক্যাশ ফ্লোটা, সেটা দেখা। একটা হলো আইনগত প্রক্রিয়া, আর একটা হলো ওদের সাথে বসে একটা নেগোশিয়েট করে নিয়ে আসা। আইনগত প্রক্রিয়াটা অনেক লং টার্ম। তো বাংলাদেশ ব্যাংক, আমি যদি একটু ছোট্ট করে বলি, 24টা ছিল আমাদের আসলে খুব আপনার নার্ভাস একটা ইয়ার সুরা ফাইন্যান্সিয়াল সেক্টরে যেন। 24-এ আমরা আসলে সবাই বুঝতেছিলাম না যে কী করব, বিকজ অনেকগুলো সমস্যা একসাথে চলে আসলো। একটা তো হলো আপনার হিউজ একটা এনপিএল বের হয়ে আসলো পুরো ইন্ডাস্ট্রিতে, সারা দেশে প্রায় 30% প্লাস এনপিএল চলে আসলো, এটা একটা সমস্যা। হঠাৎ করে লিকুইডিটি ক্রাঞ্চ হলো।
লিকুইডিটি ক্রাঞ্চ হওয়াতে কাস্টমাররা আস্থা হারায় ফেলতে শুরু করলো, ওখানে একটা প্রেশার আসলো। 24 ওয়াজ চ্যালেঞ্জিং ফর দি এন্টায়ার ফাইন্যান্সিয়াল সেক্টর, বি ব্যাংক, কাস্টমার, রেগুলেটর, সবার জন্য। তো যেটা হয়েছে 24-এর মধ্যে আমরা সবাই একসাথে কাজ করে বুঝতে পারছি আসলে আমাদের করণীয়টা কী, যেটার ইম্প্যাক্টটা আসলে 25-এ আস্তে আস্তে আসছে। যেমন আমি যদি বলি, আপনার খেলাপি তো যেহেতু বড় একটা বিষয় আলোচনার, ওখানে বাংলাদেশ ব্যাংকের যে আপনার নীতি সহায়তাটা একটা বিশাল কাজ করছে, আমরা অনেক এটাতে সমালোচনা আছে, বাট আমি বলবো যে এটা এনপিএল ওভারঅল কমাতে একটা বিশাল সাহায্য করছে। তারপরে আমাদেরকে বাংলাদেশ ব্যাংক নীতি সহায়তা সার্কুলার 7 দিয়ে বললো যে ঠিক আছে তোমরাও নিজেরা কাস্টমারের সাথে বসো। এরপরে আরেকটা সার্কুলার দিয়ে বললো ঠিক আছে ডাউন পেমেন্টটাও তুমি একটু, এই যে কমফোর্টটা দিল, এতে যেটা হলো যে সবাই এনপিএল একটা রিজনেবল পরিমাণ কমাতে পারলো। এখন হ্যাঁ, এনপিএলটা আমার কমতেছে, এখন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তা আমরা যদি বলি যে আমরা এবি ব্যাংক, যদি আমি বলি যে আমরা ধরেন এই পলিসি সাপোর্টের আন্ডারে ধরেন অ্যাবাউট 30% এনপিএল আমরা রেগুলারাইজ করতে পারছি। হ্যাঁ, বাট পলিসির ভিতরে যেটা বলা আছে ওইটা তো আমাকে একটা মোরাটোরিয়াম পিরিয়ড দিতে হয়েছে। ইমিডিয়েটলি হয়তো আমি ক্যাশ ফ্লো সাপোর্টটা পাচ্ছি না, যেটা আমার লিকুইডিটির জন্য সুবিধা হয়, বাট একটা প্রসেসে তো আসলো, এটা রেগুলারাইজ হলো, কাস্টমার কিছু ডাউন পেমেন্ট দিল, ওর সাথে একটা কমিটমেন্ট হলো। সো সেটার একটা ইম্প্যাক্ট আমরা পাবো, পজিটিভ একটা ইম্প্যাক্ট। তো এটাকে আমরা চলমান রেখে এই বছরেও চেষ্টা করতেছি, ধরেন আরও 20-25% যদি আমি রেগুলারাইজ করতে পারি, তাহলে আমার এনপিএলের পোর্শনটা একটা সহনীয় জায়গায় চলে আসে। হ্যাঁ, লিকুইডিটি সব প্রবলেম তো আমার থেকেই যাচ্ছে, যেহেতু আমার ক্যাশ ফ্লোটা লোনের থেকে না আসলে আমাদের লিকুইডিটি প্রবলেম থাকবে। এবার সেই জায়গায় আমার যে লয়াল কাস্টমার্স আছে তাদের আস্থা, ওনারাও বুঝতেছে যে না, ব্যাংকগুলো চেষ্টা করতেছে, একটা সমস্যায় পড়ে গেছে ওটা থেকে উত্তরণ করার জন্য, ওনারাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। কাস্টমাররা প্যানিক যেটা আগের মতো নাই, তো সেগুলোর কারণে ইট ইজ লুকিং গুড। আমরা খেয়াল করছি যে এবি ব্যাংকে আপনি যেটি বলছিলেন যে আপনারা এনপিএল কমাতে বেশ বড় পদক্ষেপ নিচ্ছেন এবং তার কারণে এনপিএল কিছুটা ডাউনওয়ার্ড। বলবেন যে এবি ব্যাংকের বেশ কিছু ঋণ আসলে নিয়ে প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় প্রশ্ন তুলছে। এই বড় ঋণগুলোর ব্যাপারে আপনাদের এখন কি উপায় আসলে? বড় ঋণগুলোর মধ্যে কিছু ঋণ কিন্তু আমরা 25-এ অ্যাড্রেস করতে পারছি এবং কিছু এখনও চলমান, এখনও পারিনি বিভিন্ন কারণে। দেখা গেছে যে হয়তো ওনারা দেশে নেই, অথবা ওনাদের ইন্ডাস্ট্রিগুলো যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। ওগুলোকে এখন বিভিন্ন প্রক্রিয়ায় আমরা চেষ্টা করতেছি সবাই সহযোগিতা নিয়ে যে ওগুলাকে কীভাবে রেগুলারাইজ করা যায়, সেটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। তো প্রশ্ন থেকেই যায়, বাট আমরা আশাবাদী যে রিসেন্টলি বেশ কিছু আলোচনা এবং তাদের সাথে তাদের রেসপন্সে মনে হচ্ছে যে না, ওনারাও বুঝতেছেন যে এগুলাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা ভালো, বিকজ তাদের তো ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে আছেই। সো এই মানে নাম্বারে যদি বলি, সবসময় দেখা গেছে যারা আমাদের মতো ইনভেস্টমেন্ট বা কর্পোরেট ব্যাঙ্কিংয়ে কাজ করছেন, দেখা গেছে যে অল্প কয়জনের কাছে বেশি টাকা চলে গেছে, যার জন্য ওর মধ্যে একজন যদি ফেল করে যায় তো পুরা ব্যালেন্স শিটটাই হোক। সো ওইটা তো একটা অতীত অবস্থান, ভবিষ্যতের অবস্থানটাকে আমরা পরে আলোচনায় বলবো। তো সেগুলো আমরা আইডেন্টিফাই করে ওনাদের সাথে যোগাযোগ করে ইটস স্টিল নাও উই আর ভেরি হোপফুল যে হয়তো এই বছর হয়তো আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট ইনশাল্লাহ রেগুলারাইজ করতে পারবো। ব্যাংকিং খাতে বড় একটি সমস্যা এই যে বিল বাড়ছে, ক্যাপিটাল সংকট হচ্ছে, বড় একটি সমস্যা আসলে গুড গভর্নেন্স, সুশাসনের সংকটের কথা আমরা দেখছি, বলছি। বলবেন যে এই সুশাসন সংকট আসলে ব্যাংকের পর্ষদে যারা থাকেন তারা আসলে নিজেদেরকে ব্যাংকের মালিক মনে করেন, ব্যাংক চলে ডিপোজিটরের টাকায়, কিন্তু তারা আসলে মালিক হয়ে যান, যেটি এবং পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৈনন্দিন কাজে এসে হস্তক্ষেপ করেন। এবি ব্যাংক তো একটি পরিবারের নিয়ন্ত্রণে। বলবেন যে আপনি কি নিরপেক্ষভাবে আপনার এমডি হিসেবে যে দায়িত্বটা আপনার কি সেটি পালন করতে পারেন? আমি যদি আমার টেনিয়রটা বলি, প্রায় 4 মাসের কাছাকাছি হবে, আমি এই ধরনের কখনো আনডিউ ইনফ্লুয়েন্স পাইনি। হয়তো আপনি বলতে পারেন যে এখন তো আসলে আপনার তেমন কোনো বড় লোন দেওয়ার সুযোগও নাই, তারপরেও তো আমরা ব্যবসা করতেছি, ছোট লোন বড় লোন যাই হোক আমাদেরকে দিতে হয়। এছাড়া আরও অন্যান্য অনেক ডিসিশন মেকিং থাকে। এখন আমাদের যে বোর্ডটা আছে ইটস কোয়াইট প্রফেশনাল। আমরা কিন্তু আপনার 24শে অগস্টের পরে কিন্তু আমাদের বোর্ডে একটা মেজর চেঞ্জ আসছে, চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, 2 ভাইস চেয়ারম্যান নতুন আসছে, এবং এনারা প্রফেশনাল এই ব্যাংকেরই ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, বিভিন্ন পদে ব্যাংকের কাজ করছেন। তো ওনারা সুবিধা অসুবিধাটা আমরা আরও খোলামেলা বলতে পারি, এবং ওনারা যেহেতু আমাদের ব্যাংকের ভিতরেই ছিলেন,
কায়সার ভাই দীর্ঘদিন এমডি ছিলেন, ফজলুর রহমান সাহেব তো সিএফও, কোম্পানি সেক্রেটারি, পরে এমডি ছিলেন, এখন বোর্ডে আছেন ভাইস চেয়ারম্যান হিসেবে, এবং আরও দুজন আমাদের খুব অভিজ্ঞ ব্যাংকার আছেন বোর্ডে। সো এখন যেটা সুবিধা হলো যে ওনারাও অ্যানালিসিস করতেছেন, ওনারাও সতর্ক হয়ে গেছেন, ওনারাও ভালোভাবে নিরীক্ষা করতে দেখতেছেন বিফোর গিভিং অ্যান অ্যাপ্রুভাল। আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের অবজারভার বসেন রেগুলারলি, ওনার একটা ইম্পর্ট্যান্ট অবজারভেশন থাকে। সব কিছু মিলে আমি বলবো যে এখন গভর্নেন্সটা ইজ ইন প্লেস। এখন এই সুশাসনের কথা আমরা যেটা বলছি, যেটাই আসলে সব মানে নষ্টের মূল কারণ, সেটার ব্যাপারে এখন সবাই আপনার সতর্ক, সবাই সতর্ক। প্রথম প্রজন্মের ব্যাংক 44 বছর, 44তম প্রতিষ্ঠাবার্ষিকী, আপনাদের একটু বলবেন যে এই 44 বছরে আমরা চলাইটাই এই ব্যাংকটিতে দেখেছি। একসময় শক্তিশালী ব্যাংক, এখন কিছুটা দুর্বল অবস্থানে বলে অনেকেই মনে করেন। একটু বলবেন যে এটা ব্যাংকটা আগামী বছরগুলো আসলে কিভাবে চলবে, বা এই যে আমানতকারী যে অনাস্থা, সেটি কিভাবে আপনারা পুনরুদ্ধার করবেন, ব্যাংকের আগামী দিনের পরিকল্পনাটা কি আছে? এটা বলতে গেলে আমি একটু পিছন থেকে আসি। এই যেহেতু এটা ফার্স্ট প্রাইভেট সেক্টর ব্যাংক, প্রথম ব্যাংক যেটা প্রাইভেট সেক্টর অপারেট করছে, তো সেই সময়ের থেকেই চ্যালেঞ্জই ছিল। কারণ আপনি যখন প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংক হিসেবে আপনি অনেক নতুন নতুন ইনোভেশনে গেছেন, তখন কোনোটা ঠিক হয়েছে, কোনোটা ভুল হয়েছে, বিকজ এটা তো আগে কেউ করেনি। অন্যান্য যারা আসছে তারা তো আমরা যেটা করছি ওটা দেখে সঠিকটা করছে, ভুলটাকে ড্রপ করে দিছে। এই ব্যাংক কিন্তু তার এই পুরো 44 বছরের জার্নিতে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চড়াই উতরাইয়ের মধ্যেই গেছে। বাট যেটা আমি খুব প্রাউডলি বলতে পারি, আমি নিজেও প্রায় 20-21 বছরের উপরে এই ব্যাংকের সাথে জড়িত। আমার টিনিয়রের ভিতরে আমি দেখছি ব্যাংকের আপস অ্যান্ড ডাউনস। যেটা প্রাউডলি বলতে পারি যে এই ব্যাংকের যেই স্পন্সর আছেন জনাব মুর্শেদ খান সাহেব, মেন স্পন্সর, এবং ওনার ফ্যামিলি, প্লাস আমাদের কারেন্ট বোর্ড, প্লাস আমাদের ম্যানেজমেন্ট, প্লাস আমাদের স্ট্রং যে এমপ্লয়িরা আছেন, কলিগসরা, এটা সবসময় দেখা গেছে যখন এই ব্যাংকটা যখন সমস্যায় পড়ছে, আবার সবাই কালেকটিভলি কাজ করে কিন্তু সমস্যা থেকে বেরও করে নিয়ে আসছে। এই ব্যাংকের এটা অন্তর্নিহিত শক্তি টাইপের একটা জিনিস আমি বলবো, মাশাআল্লাহ। এবং আমরা খুবই কনফিডেন্ট যে ব্যাংকটা ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবে, বিকজ এই ব্যাংকের ঘুরে দাঁড়ানোর ইতিহাস আছে। আচ্ছা, সেজন্য এখন প্রতিবারের মতো এবারও আমাদেরকে যেটা করতে হয়েছে, 24-এ যখন আপনাকে বললাম যে 24-এ যখন আমরা পুরো ব্যাংকটা নিয়ে যখন একটা কমপ্লিকেশনে পড়ে গেলাম, এগুলো তো আর একদিনে হয়নি, এগুলো পুঞ্জীভূত ছিল, একবারে বের হয়ে আসছে। এটাকে যদি আমরা প্রথম থেকে যদি এটাকে অ্যাড্রেস করতাম, তাহলে আমার 24শে সেপ্টেম্বরে এসে একবারে জিনিসটা আসতো না। বাট এটা যে কোনো কারণে হোক করি নাই বা করা হয় নাই, একবারে 25-এ এসে বের করে নিয়ে চলে এসে আমি একদিনে খারাপ হয়ে গেলাম। খারাপ তো আর একদিনে হওয়া যায় না, যাই হোক হয়ে গেছি, এখন দ্যাট ইজ দ্য রিয়েলিটি, হাউ টু টেক ইট ফরওয়ার্ড। সো আমরা আমাদের বোর্ডের অ্যাডভাইসে, গাইডেন্সে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে বলছিল যে তোমরা 5 বছর, 10 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ডেভেলপ করো, যে এই ব্যাংকটাকে তুমি 5 বছরে কোথায় নিবা, 10 বছরে কোথায় নিবা, কী সাপোর্ট লাগবে, তুমি কী দিবা, পলিসি সাপোর্ট কী লাগবে। সো এই পেপারটা আমরা 3-4 মাস ইন্টারনাল এক্সটার্নাল লোকজন দিয়ে মিলে আমরা ফাইনাল স্টেজে আসি, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নেন্সের কাছে সাবমিট করবো। ওইখানের মধ্যে একদম খুব ক্লিয়ারলি যখন সাবমিট করবো তখন এটা আপনাদের কাছেও যাবে, খুব ক্লিয়ারলি প্ল্যানগুলো ডিফাইন করা আছে। বাট এগুলো অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে, পলিসি মেকারের থেকেও আসবে, আমাদেরও লাগবে, ওইটা একটা জিনিস। আর ইমিডিয়েট অ্যাকশন হিসেবে যেটা নিছি সেটা হলো যে দেখেন, আমার যখন ইনকাম কমে যায় তখন আমাকে খরচ কমতে হবে। সো উই আর গোয়িং ইন টু আ ড্রাস্টিক রিডিউস of my operational cost in different way, by way of rationalizing resources, আমার ব্রাঞ্চ রেশনালাইজেশন করা, আমার ধরেন ডেইলি এক্সপেন্সেসগুলো রেশনালাইজ করা, বিকজ আমার এখন আর লাক্সারি করার সুযোগ নেই। সো আমাকে এখন আমার লিমিটেশনের মধ্যেই চলতে হবে। সো অপারেশনাল কস্টের জন্য আমরা একটা ডেফিনিট 20-25% 2 বছর বা 3 বছরের মধ্যে আমরা কমিয়ে ফেলবো, একটা ম্যাসিভ টার্গেট নিয়েছি, এবং এটা 25 থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ ইটস গোয়িং ওয়েল। ইভেন আমি লাস্ট কোয়ার্টারে তো আমরা রিভিউ করছিলাম, ইটস গোয়িং প্রিটি ওয়েল। এখন অনেকটা কৃচ্ছতা সাধনের মতো আমাদের এমপ্লয়ীদের প্রথমে একটু, যা আগে সারাদিন আনলিমিটেড চা খেতে, এখন বলছে না ওটা হবে না, 4 কাপের বেশি খেতে পারবো না। ছোটো একটা এক্সাম্পল, কাস্টমার আসলেই লাক্সারি হোক না, কাস্টমারকেও তোমার মিনিমাইজ করতে হবে। সো কাস্টমার তোমার অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ ঠিক আছে, তুমি আবার যখন ভালো হবে তখন দেখা যাবে। এনিওয়ে, তাছাড়া আমরা
কমপ্লিট ফোকাসে চলে গেছি আপনার রিটেলের এসএমই আর এমএসএমই এইসব জায়গায়। একটা হলো যে আমরা বলতেছি যে না, আমরা ডিপোজিট কালেকশনস করবো, ব্রাঞ্চগুলোকে ছোট করে নিয়ে আসবো। আমরা বাংলাদেশ ব্যাংকে বলতেছি যে আমাকে উপশাখার জন্য পারমিশন দেন 100-200টা, বিকজ সাব ব্রাঞ্চ বা উপশাখা আমাদের ডিপোজিটের কালেকশন রেশিও ইজ ভেরি গুড। একটা ব্রাঞ্চ খুললে উইদিন 1 বছর দেখা যায় 5 থেকে 10 কোটি টাকা করা যায়। তো আমরা পারমিশন চাচ্ছি, এটা নিয়েও বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কথা বলছে, ওনারাও আশাবাদী যে দিবে আমাদেরকে কিছু। সো এটা একটা এক্সপ্যানশন প্ল্যান ফর ডিপোজিট কালেকশন। তাছাড়া নর্মাল ডিপোজিট কালেকশন আল্লাহর মতে ভালো, প্রতিদিনই ইমপ্রুভ করতেছে। ইলেকশনের পরে ভালো একটা আস্থা ফিরে আসছে। আমাদের প্রথমে 25-এ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ডিপোজিটটা আছে ওটাকে ধরে রাখা। ব্রাঞ্চের প্রত্যেকটা এমপ্লয়ি হ্যাড টু ওয়ার্ক এভরি কাস্টমার। মাঝে মাঝে তো প্যানিক কাস্টমার আসতো, ওদেরকে বোঝানো খুব ইন্টারেস্টিং। অনেক মফস্বল ব্রাঞ্চে দেখা গেছে যে উনি হয়তো বিশিষ্ট একজন ডাক্তার, আমার সাথে অনেক পুরনো ব্যাংকে আইসা বললো যে না, আমার এই 1 কোটি টাকার এফডিআর ভাঙাই দিয়ে দাও। আমাদের ফোন করছে, আমাদের এখনই দিয়ে দাও। বললো স্যার আমি দিয়ে দাও, উনি টাকাটা পেয়ে গেলে তো ওনার আর কমপ্লেন থাকবে না। উনি বিকেলে আবার টাকাটা ফেরত নিয়ে আসছে, আইসা বলতে ধরো তুমি এফডিআরটা ভেঙে ফেলছো, আবার করো। স্যার দেখলাম যে তুমি টাকা দিতে পারো কিনা, সবাই বলে যে তুমি তো টাকা দিতে পারো না। এই যে আস্থার জিনিসটা, এবং অনেক পুরনো কাস্টমার্স আছে যারা এত কিছুর মধ্যেও আমাদের সাথে রিলেশনশিপ রাখছে এবং তারা বিশ্বাস করছে যে হ্যাঁ ওটা ঘুরে আসবে। তো আমরা এখানে প্রোডাক্টের মধ্যে চলে গেছি, আমরা বড় বড় কর্পোরেটের ইনভেস্টমেন্ট করাতে বড় কয়েকজনের মধ্যে আটকে গেছি এবং ওখান থেকে ফেল করছে, আমরাও ফেল হয়ে গেছি। সো আমরা বলছি না, উই হ্যাভ টু গো টু দ্য রিয়েল ব্যাঙ্কিং, যেটা অনেক ব্যাংক কিন্তু অনেক আগেই শুরু করছে, বাট যে কোনো কারণে এই ব্যাংক ওদিকে যেতে পারে নাই বা যাই নাই। সো এখন আমরা চলে যাচ্ছি টোটাল রিটেলে, এসএমই এমএসএমইতে। আর আমরা প্রচুর ডিজিটাইজেশনে কাজ করতেছি, ডিজিটালাইজেশনে কাজ করতেছি। ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আমাদের অ্যাপটাকে সার্ভিস ইমপ্রুভ করে আমরা যেমন কিছুদিনের মধ্যে আশা করছি বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালটা পেয়ে যাবো। আমরা সম্পূর্ণ নতুন ধরনের ব্যাংক হিসেবে একটা ডিজিটাল লোন প্রোডাক্ট করতেছি, এটা একদম অটোমেটেড। এই একটা ইঞ্জিন বসানো আছে, ওর ক্রেডিট স্কোরিং রেটিং ও নিজে করবে, করে আপনার, এবং এটা ন্যানো লোন 20,000 ম্যাক্সিমাম 20 থেকে 25,000 পার্সোনাল দিয়ে আমরা শুরু করতেছি। এবং এইটা আমাদের রেডি টু লঞ্চ, আমরা পাইলট করে ফেলছি। এখন বাংলাদেশ ব্যাংকের সামান্য কিছু অ্যাপ্রুভাল লাগবে, ওটার জন্য ওয়েট করতেছি। ওটা পেয়ে গেলে আমরা লঞ্চ করে দেবো, ইনশাল্লাহ আপনারাও আসবেন, ইনভাইট করবো। তা আমি যেটা বলতেছি যে আমরা লেন্ডিংটা কমপ্লিটলি অটোমেটেড করে ফেলবো। মানে প্রথমে পার্সোনালে যাচ্ছি, একই ইঞ্জিনটা দিয়েই আমরা পরে এসএমই এমএসএমই এরকম ধরনের যাব, বা একদম রিটেল লোনে যাব। ইনস্ট্যান্টলি ওখান থেকে অ্যাপ্রুভাল হবে, বা ওই এটার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ হলো যে আপনার এখানে যে ক্রেডিট স্কোরিংটা বা ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টটা কমপ্লিট অটোমেটেড, যেখানে ইন্টারভেনশনের সুযোগ নাই। মানে আমরা বিগত দিনে দেখেছি যে যারা এমডি তাদেরও আসলে প্রযুক্তির ভীতি থাকে, যার কারণে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কিন্তু আইটিতে বিনিয়োগ খুবই কম, যেটা এমডিরা খুব ভালো বোঝেন না। আপনি যেটি বলছিলেন যে যদি আপনার আইটিতে একটু বাড়তি মনোযোগ দেন, সেটি আপনার খরচ কমাবে, আবার ব্যবসাকে আরো সহজ করবে, সেটি মুনাফাকে বাড়িয়ে দিবে। মানে আইটিতে মনোযোগ দিলে ব্যবসা খরচও তো কমবে আপনার, নাকি? অফকোর্স এখন আমার একটু হয়তো অ্যাডভান্টেজ আছে যে আমি তো বরাবরই টেকনোলজিতে ছিলাম। তা আমি আসলে টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের লোক, আমি ব্যাংকের সিটিও হিসেবে দীর্ঘদিন কাজ করছি। তারপরে আস্তে আস্তে বিভিন্ন ডিপার্টমেন্টসে করা হয়েছে। তো সেদিক দিয়ে আপনি যেটা বলতেছিলেন, আমার তো ওখানে ডিজিটালাইজেশন যখন আমি করছি, ব্রাঞ্চ যখন ছোট করতেছি, ওখানে আমি কিছু অটোমেশন করতেছি। করলে পরে হবে কি, আগে 7 জন লোক যে কাজ করতে, এখন 3 জন ওটা পারবে। সার্ভিসগুলো ঠিক থাকবে, কিছুটা অটোমেটেড। তা আমার ওখানে রিসোর্স কস্ট কমে যাচ্ছে, ওই রিসোর্সকে আমি হয়তো অন্য কোথাও নিয়ে গেলাম। আরেকটা প্রসেসের ডিজিটালাইজেশন যেটা আমরা বলি, ওখানে কিছু সেন্ট্রালাইজেশন করে ফেলবো। এখন যেমন ধরেন আমার 100টা ব্রাঞ্চে ধরেন 200 ক্রেডিট অফিসার আছে, আমি যদি সেন্ট্রালাইজ করে ফেলি, দেখা যাবে যে 25 জনই কাজটা করতে পারে, আর ম্যাক্সিমাম কাজ অটোমেটেড হয়ে যাবে। সো এখানে দিয়ে আপনার, বাট হয় কি একটু লং টার্ম, মানে এটা তো আর ইমিডিয়েটলি আসে না। সো একটু 2 to 3 years লাগে টু গেট দি রিয়েল রিটার্ন, বাট দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। আমাকে কিছু ইনভেস্ট করতে হবে, থ্যাঙ্কস টু দ্য বোর্ড কিন্তু এইসব প্রজেক্টের বেলা না করতেছেন। ওনারা বলতেছেন না, এখন ব্যাংকটাকে ওয়ে ফরওয়ার্ড করতে হলে তোমার তো এখন কস্ট কাটিংয়ে যেতেই হবে। সো কস্ট কাটিংয়ে যেতে হলে টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে হবে। অনেক ব্যাংক আগে করছে, আমরা করি নাই, এখন আমরা ওটা শুরু করতেছি। সো ইউ হ্যাভ রাইটলি সেড, আমি যখন ডিজিটালাইজেশন বা অটোমেশনে যাব, তখন আমার অবশ্যই অপারেশনাল কস্ট কমবে, এবং অপারেশনাল কস্ট কমানোটা এখন আমাদের নাম্বার 1 প্রায়োরিটি, বিসাইড দি রিকভারি অফ এনপিএল। বাংলাদেশ ব্যাংক তো চাচ্ছে যে নগদ লেনদেন যতটা, হ্যাঁ, ক্যাশলেসে নিয়ে যেতে চাচ্ছে, রাইট। খুব মনোযোগ দিচ্ছে যেটাকে কিভাবে ক্যাশলেস করা যায়। কারেক্ট। মনে হয় বাংলাদেশে যেহেতু অনেক লোকজনই আসলে ব্যাংকিং লিটারেচার খুব ভালো জানা নেই, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই ক্যাশলেস সম্ভব? অফকোর্স সম্ভব, না সম্ভব কোনো কারণ, এটা আমাদের আশেপাশে
আপনি যদি ইন্ডিয়ার কথা বাদ দেন, ছোট কান্ট্রি লাইক নেপালও দেখেন, ইটস অলমোস্ট ক্যাশলেস, বিকজ এটা অ্যাডাপশনের ব্যাপার। এখন সমস্যাটা যেখানে ছিল ওটা বাংলাদেশ ব্যাংক সমাধান করতেছে। সেটা হলো যে আমরা বলি না আমাদের অ্যাপগুলোর মধ্যে বাংলা কিউআর নেওয়া যায়, বিভিন্ন ওয়ালেট আছে ওগুলোতে বাংলা কিউআর চলে, কিন্তু আমি যখন একটা ছোট বা বড় যখন একটা দোকানে যাচ্ছি ওখানে কিন্তু আমার ওই পেমেন্টের ইয়েটা নাই, অ্যাকসেপ্টেন্স পয়েন্টটা নাই। আমি কার্ড দেওয়ার জন্য পজ মেশিন পাচ্ছেন, ইটস ভেরি এক্সপেন্সিভ, এটা তো আর সব জায়গায় যাওয়া। তো এই কিউআর ইজ দ্য মোস্ট চিপার ওয়ে অফ গোয়িং ইন টু ইট, বাট ওটার কিছু ফান্ডামেন্টাল সমস্যা আছে যেটা আমি বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনায় বলছি, যে আপনি ধরেন যেটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া সব জায়গাতেই, এটা একটু ব্রডার স্পেকট্রামে বলি, ক্যাশলেসের কথা যেহেতু আপনি বলতেছেন, দেখা যায় যে মার্চেন্ট যারা থাকে, এখন আমরা টিপিক্যালি আপনি জানেন যে আমার এখানে যখন আমি কোনো একটা ট্রানজ্যাকশন করি, মার্চেন্টের কিন্তু একটা ডিসকাউন্ট হয়ে যায়, 1%, 1.5% ডিসকাউন্ট, মানে 100 টাকা বিক্রি করলে তার ওখান থেকে 10 টাকা ব্যাংক নিয়ে যায়, নিয়ে ওটাকে আবার রেভিনিউ শেয়ার করে। এখন আপনি যখন ছোট, এটা ধরেন আপনি 10,000 টাকার একটা বাজার করতেছেন, এটা ওর জন্য গায়ে লাগতেছে না, বাট আপনি ধরেন একটা ডাবওয়ালা বা একটা সিএনজি ড্রাইভারকে যখন আপনি 200 টাকার মধ্যে বলবেন যে তোমার তো 20 টাকা দিতে হবে, ও বলবে যে ভাই দরকার নেই, আমার ক্যাশ দেন। সো হাউ ডু ইউ রিজলভ দিস? যার জন্য ইন্ডিয়া বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল সবাই যেটা করছে, এটাকে পপুলার করার জন্য প্রথমে এটাকে সাবসিডাইজ করছে। তার মানে আমরা এই যে এমডিআর বলি এটাকে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটার উল্টাটা করছে, বলছে তুমি যদি ক্যাশলেস পেমেন্ট নাও তোমাকে আমি 1 টাকা প্রিমিয়াম দিব। 2 বছর করছে, আর প্রয়োজন হয়নি। ও দেখছে যে ক্যাশলেসের যে বেনিফিটটা সে যখন বুঝে ফেলছে, তখন তো আর তাকে কিছু দেওয়ার দরকার নেই, তখন আপনি কিছু ডিসকাউন্ট দিলেও সে মাইন্ড করে না, বিকজ দেখেছে কমপ্লিট ক্যাশ ম্যানেজমেন্ট অটোমেটেড হয়ে গেছে, সে কিনছেও ক্যাশলেস, বিক্রিও করতেছে ক্যাশলেস। সো এই কালচারের সাথে কিছু আপনাকে ইনসেন্টিফাই করে প্র্যাকটিসটাকে নিয়ে আসতে হবে, এবং বাংলাদেশ ব্যাংক ওদিকে আগাচ্ছে। সো একটু সময় লাগবে, বাট খুব সিরিয়াসলি এখন যেহেতু ড্রাইভ করতেছে, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে উই উইল সি আ ভেরি গুড রেজাল্ট। আপনি আলোচনার একটা অংশে বলছিলেন যে নতুন রাজনৈতিক সরকার আসার পরে আসলে ব্যাংকিং খাতেও যেমন মানুষের আস্থা ফিরতে শুরু করেছে, সেটি হয়তো বা অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিছুটা গতিশীল করবে, আমরাও সেই বিশ্বাস রাখছি। কিন্তু কি বলবেন যে বাংলাদেশের অর্থনীতি একটা জটিল, আমি বলি গ্যারাকলের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, সেটি সামাজিক দিকে পলিসি রেট বাড়ানো হয়েছে, কিন্তু মূল্যস্ফীতি কমে নেই। আবার এদিকে বিনিয়োগী সুদ হার এখন একেবারে অনেকটা উপরে। এত উচ্চ সুদে ঋণ নিয়ে আসলে কোনো ব্যবসায়ীর পক্ষে টিকে থাকা সম্ভব না, কী করবে না? এইটা ফান্ডামেন্টালি যদি আমি খুব একটা ডাইমেনশনে বলি, এগুলো হলো আমাদের হাই ডিফল্টের রেজাল্ট, এনপিএল বেশি হওয়ার ইম্প্যাক্ট আলটিমেটলি এগুলো সব কিছু। কেন আপনি যখন একটা ব্যাংকের যখন 70%, 60% বা 50% টাকা যখন রিকভারেবল থাকে না, নন পারফর্মিং লোন হয়ে যায়, ওইটার ইম্প্যাক্টটা ট্রিমেন্ডাসলি পড়ে। এবং ব্যাংকিং সেক্টরের, মানে এই ব্যাংকিং সেক্টর ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টনার অফ দিস এন্টায়ার ইকোসিস্টেম, যেটা আপনাকে বললেন, ইনফ্লেশন বলেন, পলিসি রেট বলেন, অথবা আপনি ব্যাংকিংয়ের লেন্ডিংয়ের রেট বলেন। তো যখন একটা ব্যাংকের এনপিএল হাই থাকে, তখন তো লেন্ডিং রেট বাড়বেই, বিকজ তার তো ইনকামই নাই। তো হাউ ডাজ ই ম্যানেজ ইট? সো এটা তো ইন্ডাস্ট্রি ওয়াইজ হয়েই গেছে। সো আমি পার্সোনালি মনে করি, উইথ মাই লিটল নলেজ, যে আমরা গ্র্যাজুয়ালি যত এনপিএলের ইস্যুটাকে অ্যাড্রেস করতে পারবো, তখন এগুলো আস্তে আস্তে সবই একটা সহনীয় জায়গায় চলে আসবে। আর আরেকটা হলো যে আমাদের তো আসলে গত 2 বছরে যদি আমরা দেখি, আসলে আমাদের ক্রেডিট গ্রোথ অলমোস্ট নাই। এখন এটা তো মাল্টিপল রিজন, তাই না? তো সেটা এখন আশা তো করতেছে সবাই যে সামনের দিকে আস্তে আস্তে ইনভেস্টমেন্টও বাড়বে, ক্রেডিট গ্রোথও বাড়বে। তখন যদি আমার ব্যাঙ্কগুলো আস্তে আস্তে লেন্ডিংও শুরু করে, বিভিন্ন ব্যাঙ্ক যাদের ক্যাপাবিলিটি আছে, তখন আই থিঙ্ক দিস থিংস উইল বি অ্যাড্রেসড, আমার মনে হয়, আই বিলিভ সো। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিকের সময় দেওয়ার জন্য। না, আপনাকেও ধন্যবাদ, নাগরিক টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। এবং আপনার মাধ্যমে আমি আমাদের সর্বপ্রথম আমাদের কাস্টমার, তারপরে আমাদের রেগুলেটর, স্টেক হোল্ডার্স, আমাদের এমপ্লয়ি কলিগস, আমাদের মিডিয়া বন্ধুবান্ধব সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের 46 বছরে যেহেতু আমরা পদার্পণ করতেছি, সেজন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রার্থী, এবং আমাদের উপর আস্থা রাখবেন, এতদিন রেখেছেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আরও বেটার সার্ভিস দিতে পারবো, এই অঙ্গীকার আমি করতে পারি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।